আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে বিএনপি। দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজই মির্জা ফখরুলের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে বিএনপির মহাসচিবের পদ থেকেও পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। এর আগে সকালে নির্বাচন কমিশনে গিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। অলি আহমেদের মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, আর সমর্থক হিসেবে সই করেছেন এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলির, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমার পর আর কি কি প্রক্রিয়া রয়েছে? বিএনপির পক্ষ থেকে কখন প্রতিনিধি দল আসতে পারে জানাবেন। সুমনা, আপনি যেরকম বলছিলেন, আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে দলের পক্ষ থেকে তার রাষ্ট্রপতি পদে মনোনয়নের যে বিষয় সেই সিদ্ধান্তটি হয়ে গেছে এবং আমরা জানতে পেরেছি বিএনপি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সচিবালয় থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা নির্বাচন কমিশনের অফিসে ভবনে চলে আসবেন, যেহেতু প্রধান নির্বাচন কমিশনারকেই মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তো সেক্ষেত্রে তারা আসার পরে হয়তো সে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে আমরা ইতোমধ্যে যেটা জেনেছি যে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন যে জমা দেওয়ার, সেক্ষেত্রে প্রস্তাবক হিসেবে ডক্টর আব্দুল মঈন খানের নাম রয়েছে এবং সমর্থক হিসেবে গয়েশ্বরচন্দ্রের রয়ের নাম আমরা জানতে পেরেছি এর মধ্যে। এবং আপনি জানেন, আজকে যেহেতু গুরুত্বপূর্ণ দিন, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং এই দিনের পর, আজকের পর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে ১৬ তারিখ এই মনোনয়নপত্রের উপরে যাচাই বাছাই হবে এবং সেখান থেকে বৈধ যে প্রার্থী থাকবেন তাদের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ১৮ তারিখ রাষ্ট্রপতি পদে প্রার্থিতার শেষ দিন রয়েছে এবং ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈধ প্রার্থীদের উপর ভোট হবে। অর্থাৎ প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি পদ নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সেটি হতে যাচ্ছে এবং এটি আসলে এক ধরনের রাজনীতিতে গুরুত্ব বহন করে। যেহেতু আপনি জানেন, স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদ নিয়ে যে রাষ্ট্রপতি পদে আসলে জনগণের ভোটে নির্বাচিত হতো রাষ্ট্রপতি। তবে পরবর্তীতে ১৯৯১ সালের পর সংসদীয় গণতান্ত্রিক ধারা ফিরে এলে মূলত রাষ্ট্রপতি পদ সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচন করা হয়ে থাকে। তবে সে সময় অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন হলেও এবারের মতো এবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদটি আসলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে এবং আপনি জানেন, সকালে যখন জামায়াতের পক্ষ থেকে অর্থাৎ ১১ দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে আসে, তখন জামায়াত নেতারাও বলেন যে আসলে তারা গণতান্ত্রিক যে সুষ্ঠু চর্চা সেটা অব্যাহত রাখতে তারা মূলত তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে একজন প্রার্থী দিয়েছেন এবং যেহেতু বিএনপি এখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আছে জাতীয় সংসদে এবং সেক্ষেত্রে আশাই করা যায় যে আসলে বিএনপির যিনি প্রার্থী রাষ্ট্রপতি, তিনি আসলে বাংলাদেশের আগামী যিনি রাষ্ট্রপতি সে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তো সুমনা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শিউলি, ধন্যবাদ আপনাকে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। আগামী রোববার এই রিটের ওপর শুনানি হতে পারে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানের কারণে সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। কেউ দলের বিপক্ষে ভোটদান করলে সংসদে তার আসন শূন্য হবে। গত ২৪শে জুলাই ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২০শে আগস্ট ভোট গ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে এবারে জানব আইনজীবীদের মতামত। এ নিয়ে জানাতে হাইকোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, রাষ্ট্রপতি নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা নিয়ে সংবিধানে কি রয়েছে, আইনজীবীরা কি বলছেন জানাবেন।
যে সুমন, আপনি যেমনটাই বলছিলেন, আমাদের কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ইতিমধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মন্ত্রী এবং তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ স্যার। আমি ওনার কাছে জানার চেষ্টা করব যে স্যার, আপনাকে স্বাগতম দীপ্ত সংবাদে। স্যার, এই যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে তার মন্ত্রিত্ব এবং দল থেকে পদত্যাগের প্রয়োজন আছে কিনা আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন। এটা লিগ্যাল কোনো ব্যারিয়ার নেই, মন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে। কারণ হলো কোনো মন্ত্রী তো রাষ্ট্রপতি পদে যেতে পারবেন না। সুতরাং রাষ্ট্রপতি যা পদে কে অধিষ্ঠিত হবেন বা রাষ্ট্রপতি পদে যাওয়ার যে ক্রাইটেরিয়া সেটা আইনে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে ৩৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তি হতে হবে এবং উনি সাউন্ড মাইন্ডের হবেন। এইটা হচ্ছে আপনার শর্ত রাষ্ট্রপতি পদের জন্য, এবং ওনার কোনো অর্থনৈতিক দেউলিয়াত্ব থাকবে না। এখন সেই দিক থেকে বিচার করলে বাংলাদেশের যে কোনো নাগরিক এই যে ক্রাইটেরিয়া বললাম যে আপনার উনি সাউন্ড মাইন্ডের হবেন, ওনার বয়স ৩৫-এর উপরে হবে, ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, সেই রকম একটা ব্যক্তি হিসেবে যে কেউই রাষ্ট্রপতি হতে পারবেন। তবে তিনি যদি ইন দি মিন টাইম অন্য কোনো পদে থেকে থাকেন তাহলে নৈতিক অবস্থান হলো আপনার সেটা পদত্যাগ করা। তার কারণ হলো রাষ্ট্রপতি পদটি তো দেশের সর্বোচ্চ আপনার অভিভাবকের পোস্ট বা সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ। সেই কারণেই আপনার রাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য আপনি যে কোনো নির্বাচনেই দাঁড়াতে গেলে অন্য যে সকল পদ আছে সেখান থেকে পদত্যাগ করতে হবে। আর এইখানে যেহেতু রাষ্ট্রপতি পদটি দলীয় পদের বাইরে একটি পদ হিসাবে চিহ্নিত হয়, সেই কারণেই আপনার রাষ্ট্রপতিকে মন্ত্রিত্বের পদত্যাগের পাশাপাশি তার যে দলীয় অবস্থান সেখান থেকেও পদত্যাগ করতে হয়। কারণ এই পদের নিরপেক্ষতার কারণেই এটা করা দরকার হয়। সেটা আমরা যতদূর জেনেছি যে বিএনপির যিনি নমিনি তিনি মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন। ঠিকই আছে, আইন অনুসারে তাই করার কথা, এবং একই সঙ্গে তিনি তার দলীয় পদ ছেড়েছেন, কারণ রাষ্ট্রপতিকে একটা নিরপেক্ষ ব্যক্তি হিসাবে দায়িত্ব নিতে হবে। স্যার, আমরা আরেকটা বিতর্ক দেখছি এর মধ্যে, যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যেটিকে জামাতে ইসলামে আপত্তি জানিয়েছে। তো আমি আপনার মতামত এই সম্পর্কে জানতে চাবো। দেখেন, এই ব্যাপারে আইন খুব স্পষ্ট। আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত একটি আইন আছে ১৯৯১ সালের। সেই আইন অনুসারে জাতীয় সংসদে সদস্যরা তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকবেন। সেই রাষ্ট্রপতি নির্বাচনটি হবে ওপেন ব্যালটে, অর্থাৎ অন্যরা দেখতে পাবেন বা সবাই দেখতে পাবে যে কে কাকে ভোট দিয়েছেন। এখন এইটার সঙ্গে আপনি যুক্ত করবেন আর্টিকেল বা অনুচ্ছেদ ৭০-এর যে বাইন্ডিংস আছে, যে কোনো ব্যক্তি বা যিনি সংসদ সদস্য হয়েছেন একটা রাজনৈতিক দল থেকে, তাকে জাতীয় সংসদে ওই রাজনৈতিক দলের পক্ষেই ভোট দিতে হবে। বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এটা আইনের অবস্থান, একদম স্পষ্ট অবস্থান, এটার মধ্যে কোনো ক্লারিফিকেশনের বিষয় নেই। সেই ক্ষেত্রে যখন ওপেন ব্যালট দেওয়ার সময় উনি যদি দলের বিপক্ষে কেউ ভোট দেন, যে দলেরই হোক, তাহলে তার সংসদ সদস্য পদ অনুচ্ছেদ ৭০ অনুসারে থাকবে না। সুতরাং এটা নিয়ে কোনো আইনগত বিতর্ক নেই। স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর জাহিদ ইকবাল স্যার। তিনি জানাচ্ছিলেন সংবিধানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। সুমনা। মাহিদুর, ধন্যবাদ আপনাকে। এআই প্রযুক্তি নির্ভর সৃজনশীল কন্টেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড। প্রাণ আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় স্পাইক স্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটির উদ্বোধন হয় রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে। আয়োজকরা জানান, এআই ব্যবহার করে তরুণদের সৃজনশীল চিন্তা, গল্প বলার দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা বিকাশের লক্ষ্যে এই আয়োজন। অক্টোবরে অনুষ্ঠিত হবে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট ১০ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে এআই ভিত্তিক কন্টেন্ট নির্মাণ নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। খেলার খবর। ডারউইনে নিজেদের সামর্থ্য দেখালেন বাংলাদেশের পেসাররা। সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা, তবে সুবিধা করতে পারেননি শক্তিশালী অজি ব্যাটিং লাইন আপ। টাইগার পেসার হাসান মাহমুদ করেন ক্যারিয়ার সেরা বোলিং। ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং। তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুটি করে উইকেট নেন তাসকিন ও ইবাদত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।